হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ বৃহস্পতিবার 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। লাগেজপত্র সব গুছানো হয়ে গেছে। লাগেজপত্র গুছিয়ে রুমে রেখে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব মাদারিহাটের জলদাপাড়াতে। জলদাপাড়াতে এনাদেরই আরেকটি প্রপার্টি অরণ্য ট্যুরিজমে আমাদের 2 দিনের জন্য বুকিং করা আছে। সকাল থেকে ওয়েদারের অবস্থা প্রচণ্ড খারাপ, চারিদিকে কুয়াশা আর হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ে যাচ্ছে। আকাশের সাথে সাথে আমারও মনটা একটু ভারী। এই এত সুন্দর জায়গা ছেড়ে যেতে কার ভালো লাগে বলুন? আকাশের যা অবস্থা হয়ে আছে তাতে আজ আর রোদ উঠবে বলে মনে হচ্ছে না। চলুন রেস্টুরেন্টে গিয়ে আগে 2 কাপ কফি খেতে হবে। চলে এসছে আমাদের কফি। গরম কফির কাপে আগে চুমুক দিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করা যাবে। এনাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে 3টি অপশান থাকে: দুধ কর্নফ্লেক্স, লুচি তরকারি আর ব্রেড বাটার টোস্ট। এই 3টে অপশানের সাথে ফল, মিষ্টি আর ডিমটি হচ্ছে কমন। ডিমের আপনি যে কোনো প্রিপারেশন নিতে পারেন, পোচ, অমলেট, যেটা আপনার ইচ্ছা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন 10:45 মতো বাজে। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি। জলদাপাড়াতে আজকে আমাদের বুকিং আছে। 12টায় চেক ইন। এখান থেকে যেতে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। কিন্তু আজকে ওয়েদার সাংঘাতিক খারাপ, খুব খারাপ। আজকে মনে হচ্ছে না রোদ উঠবে। তো দেখা যাক ওই দিকে কীরকম সানি হয় কি না। আর এই যে হাজব্যান্ডের বিল দেওয়া হয়ে গেছে। আমরা এখন লাগেজগুলো জাস্ট কালেক্ট করব, কালেক্ট করে রওনা দেব। গাড়িটা ধুলো আর বৃষ্টির জল পড়ে পুরো নোংরা হয়ে গিয়েছিল, তাই হাজব্যান্ড গাড়িটাকে একটু মুছে নিচ্ছিল। ঠিক 10:16-তে আমরা মূর্তি থেকে জলদাপাড়া যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করেছিলাম। মূর্তি থেকে জলদাপাড়ার ডিস্টেন্স ওই 72 কিলোমিটারের মতো। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। এটি হচ্ছে ধূপঝোড়া মার্কেট। আমার হাতের বাঁ দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টিটিও খুব সুন্দর, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। বাতাবাড়ির পরে এখন আমরা মাঙ্গালাবাড়ির জঙ্গল ক্রস করছি। চলে এসেছি আমরা চালসা মার্কেটে। চালসা মার্কেটটা জাস্ট ক্রস করে এই একটা ক্রসিং পড়ছে, এটা দিয়ে কালকে আমরা সোজা চলে গেছিলাম সামসিংয়ে। আর এখন আমরা এই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে, এই দিকে ঘুরে জলদাপাড়ার দিকে যাওয়ার জন্য এই ডান দিকে টার্ন নেব। ডান দিকে টার্ন নিতেই ওপরের ওই বোর্ডটিতে দেখতে পেলাম লেখা আছে বিন্নাগুড়ি 37 কিলোমিটার, বীরপাড়া 50 কিলোমিটার, আলিপুরদুয়ার 113 কিলোমিটার আর গুয়াহাটি এখান থেকে 390 কিলোমিটার। যাচ্ছি চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে। ওই যে এলিফ্যান্ট করিডোরের বোর্ড লাগানো রয়েছে। আপনার ভাগ্য যদি ভালো থেকে থাকে তাহলে চাপড়ামারি জঙ্গলের এই রাস্তাতেও জংলি হাতির দর্শন পেতে পারেন। মূর্তি থেকে জলদাপাড়া যাওয়ার পথে বেশ কয়েকটি ব্রিজের উপর দিয়ে আমাদের যেতে হয়েছিল, যেমন জলঢাকা নদীর উপরে জলঢাকা ব্রিজ, ডায়না ব্রিজ এবং ডিমডিমা ব্রিজ। জলঢাকা ব্রিজ ক্রস করার পরেই নাগরাকাটাতে পড়েছিল আমাদের প্রথম টোল গেট। সবুজে মোড়া বেশ কিছু টি গার্ডেনও চলার পথে দেখতে পেয়েছিলাম, যেমন ঘ্রাসমোড় টি গার্ডেন, ডায়না টি গার্ডেন, দেবপাড়া টি গার্ডেন, বানারহাট টি গার্ডেন, তেলিপাড়া টি গার্ডেন এবং বিন্নাগুড়ি টি গার্ডেন। এই পথেও আমরা দুদিকেই চা গার্ডেন দেখতে পাচ্ছি আর খুব সুন্দর গ্রিন চা বাগানের পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু চা বাগানই আর চা বাগান। ওই পাশ দিয়ে কিন্তু রেল লাইনটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। এই লাইনটাই কিন্তু আসামের লাইন। রেল লাইনটা এখন আমাদের অনেকটাই কাছে চলে এসছে, জাস্ট আমার হাতের বাঁ দিক দিয়েই
আসাম যাওয়ার জন্য যে লাইন, সেই লাইনটা কিন্তু জাস্ট আমার হাতের বাঁ দিকে। আর হাতের ডান দিকে রয়েছে ডায়না টি স্টেট। আমরা অলরেডি বানারহাটে পৌঁছে গেছি। এখানে বানারহাট রেলওয়ে স্টেশন আছে। এই যে আমাদের সামনে যে গাড়িটিকে দেখছেন, একটু লক্ষ্য করে দেখুন, গাড়ির নাম্বার প্লেটটি রেড কালারের। এই গাড়িটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভুটানের গাড়ি। ভুটানের প্রতিটি গাড়ির নাম্বার প্লেট এইরকম লাল রঙেরই হয়। জলদাপাড়া থেকে ভুটানের দূরত্ব মাত্র 28 কিলোমিটার, যেতে সময় লাগে ওই 50 মিনিটের মতো। আজ আমাদের ভুটানের ফুলশিলিং শহরটিতে যাওয়ার প্ল্যান আছে। আসলে বৃহস্পতিবার ডুয়ার্সের সমস্ত জঙ্গলের সাফারি বন্ধ থাকে, তাই দুজনে মিলে এই সিদ্ধান্ত নেওয়া। সামনেই আসছে তেলিপাড়া মোড়। এই তেলিপাড়া মোড় থেকে আমাদের বাঁ দিকের রাস্তাটা নিতে হবে। আর মোটামুটি 24 কিলোমিটারের মতো বাকি, ওই 36 মিনিটের মতো সময় লাগবে। এটা বীরপাড়া। বীরপাড়ার এখানে একটা ক্রসিং ছিল, কিন্তু আমরা চারদিকে রাস্তা গেছে, বাট আমরা সোজা যাচ্ছি। জিপিএস এ সোজাই দেখাচ্ছে। আর মাদারিহাট যাব। হ্যাঁ, মাদারিহাট যাব। সকালবেলা যে কুয়াশাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলাম, সেই কুয়াশার ঘনত্ব কিন্তু আরো বেড়ে গেছে। আরো 14 কিলোমিটারের মতো রাস্তা এখনো আমাদের যেতে হবে। আর জিপিএস এ সময় দেখাচ্ছে 21 মিনিট। আজকের জার্নিতে আমাদের দুটি টোলগেটে টোল দিতে হয়েছিল। এটি হচ্ছে রাঙালি বাজনা টোল প্লাজা। ওই তো ওপরে বোর্ডটিতে লেখা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু জলদাপাড়া। আমার হাতের ডান দিকে দেখুন, অলরেডি জলদাপাড়ার জঙ্গল শুরু হয়ে গেছে। আলিপুরদুয়ার জেলার প্রায় 216 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। বাঁ দিকে আসাম যাওয়ার লাইনটিতে দেখুন আবার একটি ট্রেনও দেখা যাচ্ছে। আর 1.3 কিলোমিটারের মতো বাকি, 4 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। ওই যে অরণ্য ট্যুরিজম লেখা বোর্ডটি দেখা যাচ্ছে। এই যে হাতের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এটি হচ্ছে আমাদের রিসর্টের রাস্তা। সামনে ওই যে নীল সাদা বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে জলদাপাড়া ইউথ হোস্টেল। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। অরণ্য ট্যুরিজম প্রপার্টিতে ঢোকার ঠিক আগে হলং নদীর উপরে দুটি কাঠের ব্রিজ রয়েছে। একটি ব্রিজকে আমাদের ক্রস করা হয়ে গেছে, আর সামনেই রয়েছে আরেকটি কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ ক্রস করলেই সামনেই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অরণ্য ট্যুরিজম প্রপার্টি। এখন ঘড়িতে প্রায় 11:40 মতো বাজে। মূর্তি থেকে সকালবেলা 10:17 নাগাদ আমরা স্টার্ট করেছিলাম, আর এখানে এসে পৌঁছাতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা 23 মিনিট। উডেন ব্লকের সাথে লাগোয়া এই যে বাঁ দিকে সিঁড়িটি দেখছেন, এটি দিয়ে গেলেই এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশনটি বেশ সাজানো গোছানো। রিসেপশনে টিভি এবং বসার জন্য বেশ কয়েকটি সোফা রাখা ছিল। আর এই যে হাতের ডান দিকে দরজাটা দেখছেন, এই দিকেই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট।
12টার সময় চেক ইন, কিন্তু ওনারা 15 মিনিট আগেই আমাদেরকে রুম দিয়ে দিয়েছিলেন। এই প্রপার্টিটিতে উডেন ব্লক, ব্রিক ব্লক আর কিছু কটেজ আছে। আমরা ব্রিক ব্লকের 3 তলাতে রুম নিয়েছিলাম। সামনের এই উডেন ব্লকটি পুরনো হওয়ার জন্য আমরা ব্রিক ব্লকে রুম নিয়েছিলাম। 301 এই রুমটি হচ্ছে জলদাপাড়াতে আমাদের 2 দিনের ঠিকানা। ব্রিক ব্লকের এই রুমটির ট্যারিফ ছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট 3200 প্লাস ট্যাক্স। রুমে যা যা থাকা উচিত, মানে ইলেকট্রিক কেটেল, চা কফি সরঞ্জামের সাথে সাথে 2 কাপ, 2 কমপ্লিমেন্টারি জলের বোতল, আর ওই যে ব্রাউন কালারের ব্যাগটি দেখছেন ওর মধ্যে রয়েছে টয়লেটারি সমস্ত কিট। এদিকে একটি চেয়ার রয়েছে, কিং সাইজ বেড, বেডের দুপাশে 2 বেড সাইড টেবিল, ইন্টারকম ওয়াইফাই এর সুবিধা এবং বেডের অপোজিটেই ছিল টিভি। রুমের সবচেয়ে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছিল সেটি হচ্ছে এই ব্যালকনি। ব্যালকনিটি বসার জন্য 2 চেয়ার আর একটি টেবিল দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল ঘন সবুজ জলদাপাড়ার জঙ্গলকে। রুমের এই পাশে ছিল জামাকাপড় রাখার জন্য ওয়ার্ড্রব, আয়না আর ওয়াশরুম। হ্যান্ড ওয়াশ, গরম জলের সুবিধা থাকার সাথে সাথে ওয়াশরুমটি ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। কাপবোর্ডে এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল। স্পেসিয়াস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো। আর আমরা ইচ্ছা করেই 3rd ফ্লোরটা নিয়েছি যাতে উপর থেকে ভিউটা দেখতে পাই, কারণ আগের দুটো ইয়েতে আমরা কটেজে ছিলাম। আর এদিকটা রয়েছে কটেজগুলো। এটা হচ্ছে উডেন ব্লক। আমরা ওইখান থেকেই আসলাম। প্রচুর বাংলা সিনেমা শুটিং হচ্ছে এই উডেন ব্লকে। হ্যাঁ, উডেন ব্লকে প্রচুর বাংলা সিনেমা শুটিং হচ্ছে। ওকে। আর কটেজগুলো এই যে দেখা যাচ্ছে, ওইগুলোই মনে হচ্ছে কটেজ। এখন আমরা পুরো প্রপার্টিটা, পিছনেই জঙ্গল। হ্যাঁ পিছনেই জলদাপাড়ার পুরো জঙ্গল। শুনেছি সন্ধ্যাবেলা নাকি হরিণ চলে আসে, দেখতে পেলে তবে আমি ক্যাপচার করব আর আপনাদেরকেও দেখাবো। কটেজগুলো তো দেখা যাচ্ছে ওই যে নিচে, পুরো জলদাপাড়ার রেঞ্জটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। আমাদের পিছনে ব্যালকনি থেকেও পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। পিছনের ব্যালকনিটা তো পুরোপুরি জঙ্গলের দিকে ফেস করা। খুব সুন্দর, খুব সুন্দর। আজকে একটা আমরা অন্যরকম জঙ্গলকে এনজয় করছি, মেঘে ঢাকা জঙ্গল। তো বেশ ভালো লাগছে, অন্যরকম একটা ফিলিংস। তিলোত্তমা ট্যুরিজম, মূর্তি ট্যুরিজমের মতোই জলদাপাড়ার এই অরণ্য ট্যুরিজম প্রপার্টিটিও খুবই সুন্দর। এপাশে লনের মধ্যে এই যে গোল করে বাঁধানো জায়গাটি, মাঝখানটিতে দেখুন কিছু কাঠ জড়ো করে রাখা আছে। মনে হয় সন্ধেবেলার দিকে এখানে বনফায়ার করা হয়। চলুন এবার আমাদের বেরোতে হবে, যাব ভুটানের ফুলশিলিং শহরে। জলদাপাড়া থেকে ভুটান বর্ডারটি এতটাই কাছে, আর বৃহস্পতিবারে ডুয়ার্সের জঙ্গলের সব সাফারি যখন বন্ধ থাকে, নিজেদের কাছে গাড়ি যখন রয়েছে, তখন ভুটানের এই ফুলশিলিং শহরটা একবার ঘুরেই আসি। ঠিক 12:30টার সময় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। 22 কিলোমিটারের মতো রাস্তা, আধ ঘন্টার মধ্যেই মনে হয় পৌঁছে যাব। তাই যাচ্ছি। আমরা একটা নতুন জায়গা আছে এক্সপ্লোর করবো। যদি ভুটান ঢুকতে পারি, ট্রাই করছি। যদি ভুটান ঢুকতেও না পারি তাহলে আমরা ভুটান গেট পর্যন্ত যাব। ভুটান গেট একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে এবং ওটা আমরা চেষ্টা করবো। এখন আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি জয়গাঁও করে একটা জায়গা। এই সামনে আপনি দেখতে পাচ্ছেন, এই যে জয়গাঁও দেখাচ্ছে 18 কিলোমিটার, হাসিমারা 4, তারপরে জয়গাঁও। আমরা এখন বাঁ দিকে এই জন্য বেঁকে যাব লেফট সাইডে, আর সোজা ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওটা গৌহাটি ডাইরেক্ট রোড বেরিয়ে গেল। সেকেন্ড লেফট। এখন আমরা জয়গাঁওতে ঢুকছি। এটাই আমরা এখন সোজা ভুটানের দিকে যাওয়ার চেষ্টা করছি। যদি
পারমিশনটা পেয়ে যাই। অ্যাকচুয়ালি আগে শুধুমাত্র ভোটার আই কার্ড বা পাসপোর্টই ভ্যালিড ছিল মানে ঢোকার জন্য, এন্ট্রির জন্য, বাট আমরা দুটোই আনিনি। আমরা ঠিক আগে ইনফরমেশনটা পাইনি, বাট আমাদের কাছে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। এখান থেকে আমরা যেটা ইনফরমেশন পেলাম আমাদের হোটেল থেকে, যে এখন ওরা আধার কার্ডও অ্যালাউ করছে ঢোকার জন্য। যদি আধার কার্ড অ্যালাউ করে তাহলে আমরা ঢোকার চেষ্টা করব। পায়ে হেঁটে তো ঢোকাই যায়, বাট আমরা গাড়ি নিয়ে ঢুকবো। আমি জানি না ঠিক গাড়ির ঢোকার জন্য কি প্রসিডিওর আছে, বাট হোপফুলি কিছু একটা সলিউশন বেরিয়ে যাবে। এবং যদি বেরিয়ে যায় তাহলে আমরা ভুটানের ফোন সিলিংয়ে ঢুকবো, ঢুকে ওখানটা ওই জায়গাটাকে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা প্রায় চলেই এসেছি। 1.5 কিলোমিটারের মতো বাকি, আর জিপিএসে সময় দেখাচ্ছে 5 মিনিট। ইন্দো ভুটান বর্ডার রোডের মাংলাবাড়ি বাজারের এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। আমাদের গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এতটাই কম, তাই এই ধরনের রাস্তায় একটু অসুবিধা হয়ে যায়। দাঁড়ান, ক্যামেরা জুম করে আপনাদের আমি একটি জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেনকো গোল্ডের দোকান। এই ইন্দো ভুটান বর্ডারেও সেনকো গোল্ডের একটি দোকান রয়েছে। এই জায়গাটিতে গাড়ির সাংঘাতিক ট্রাফিক জ্যাম ছিল। আমাদের এখানটাতে অনেকটা সময় লেগে গেছিল। ওই যে দেখতে পাচ্ছেন, ভুটান গেটের মাথাটা দেখা যাচ্ছে। আমরা ঠিক ইন্দো ভুটান বর্ডারেই দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটিতে কি সাংঘাতিক ভিড় দেখুন। আমরা দুজনেই গাড়ি থেকে নেমে এখন ভুটান গেটের অনেকটাই সামনে চলে এসেছি। হাজবেন্ড ভুটানে ঢোকার কি প্রসেস সেটাই জিজ্ঞেস করছে। ইন্ডিয়া থেকে যেমন প্রচুর গাড়ি ভুটানে ঢুকছিল, তেমনি ভুটান থেকেও প্রচুর গাড়ি ইন্ডিয়াতে আসছিল। থ্যাংক ইউ সো মাচ। এখন একদম ভুটান গেটের নিচেই দাঁড়িয়ে আছি। আমার হাতের বাঁ দিকেই হচ্ছে ভুটান দেশ, আর এই পাশে হাতের ডান দিকেই রয়েছে ইন্ডিয়া। এই রকম অভিজ্ঞতা আমার এর আগে হয়নি। হয়ে গেছে আমাদের ইমিগ্রেশন। এখন আমরা ভুটানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। ঢোকার জন্য কি প্রসেস সেটা আমি আপনাদেরকে হোটেলে গিয়ে ডিটেলে জানিয়ে দেব। আমরা আমাদের গাড়ি নিয়ে ভুটানে ঢুকছি। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভুটানে হর্ন বাজানো স্ট্রিক্টলি বারণ। হর্ন বাজাতে দেখলেই ভুটানের পুলিশ প্রচুর টাকার ফাইন করে থাকে। ভারতবর্ষের ছোট্ট প্রতিবেশী দেশ এই ভুটান। আমাদের গাড়ি এখন বিদেশের রাস্তা দিয়ে চলছে। ছবির মতোই সাজানো গোছানো সুন্দর দেশ এই ভুটান। সব দেশেরই তো কিছু আলাদা নিয়ম থাকে, তাই ভেতরে ঢুকে আমরা আমাদের গাড়িটাকে কোথায় পার্কিং করব সেটাই বুঝতে পারছিলাম না। ওয়ান ওয়ে রাস্তা কিনা সেটাও তো আমরা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে ফাইনালি একটা জায়গায় আমরা গাড়িটা রাখতে পেরেছিলাম। এই তাশি শপিং কমপ্লেক্সের অপোজিটে আমরা আমাদের গাড়িটাকে পার্ক করেছিলাম। তার জন্য 100 টাকা দিতেও হয়েছিল। চলুন সামনের ওই কিজাম বেকারি শপটাতে যাই, ওখানে গিয়ে কিছু খেয়ে নিই, তারপরে মার্কেটটা একটু ঘোরাঘুরি করে দেখব। আসলে আমরা হোটেল থেকে প্রায় 12:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন 2টো বেজে গেছে। সেই জন্য একটু ওয়াশরুমে যাওয়ারও দরকার বোধ করছিলাম। অপরিচিত দেশে এসে কোথায় টয়লেট রয়েছে কিছুই বুঝতে পারছিলাম না, তাই এই কিজাম বেকারি শপটিতে ঢুকেছিলাম। তবে ঢুকে দেখলাম ভালোই হয়েছে, কত রকম পেস্ট্রি রয়েছে দেখুন। দোকানের ওয়াশরুমটি
উপরের ফ্লোরে ছিল, তাই আমরা সোজা খাবারের কিছু অর্ডার দিয়ে উপরে এসে বসেছিলাম। দোকানের উপরের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল, একটু আলাদা। মানে আমরা যে কোনো অন্য দেশে এসেছি, অন্য দেশের দোকানে ঢুকেছি, সেটা কিন্তু এই দোকানের ডিজাইনটা দেখে বেশ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। ভুটানের টাইম কিন্তু আমাদের ইন্ডিয়ার টাইম থেকে আধ ঘন্টা এগিয়ে। এই যে দেখুন, আমার ঘড়িতে এখন 1:45 বাজে, আর রেস্টুরেন্টের দেয়ালে হ্যাং করা ওই ঘড়িতে বাজে 2:15, মানে আধ ঘন্টার ডিফারেন্স আছে। চলুন সামনের ওই সোফাটিতে গিয়ে এবার একটু বসি। চিকেন কর্ন ডগ আর লেমন আইস টি অর্ডার দেওয়া হয়েছিল, চলেও এসেছে। চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই। তারপরে কিজাম বেকারির অপোজিটেই একটা মনাস্ট্রি রয়েছে, সেই মনাস্ট্রিটি দেখতে যাব। খাবারগুলি বেশ ভালো ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছিল বিল দেওয়ার সময়। আমাদের 380 টাকার মতো বিল হয়েছিল, আর এই টাকাটা আমরা ক্যাশেই পেমেন্ট করেছিলাম। 500 টাকার নোট দেওয়াতে ওনারা রিমেনিং 120 টাকা যখন রিটার্ন করছিলেন, সেটা ভুটানি কারেন্সিতে, মানে ভুটানি টাকা ফেরত দিচ্ছিলেন। ভুটানের টাকা আমাদের কোনো কাজে আসবে না বলাতে তারপরে অবশ্য ওনারা ইন্ডিয়ান কারেন্সি, মানে ইন্ডিয়ান টাকা ফেরত দিয়েছিলেন। যাই হোক, বিল মিটিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি মনাস্ট্রি দেখতে। এটি হচ্ছে ফুনশিলি মনাস্ট্রি। এই মনাস্ট্রিটিও বাকি বৌদ্ধ শান্তিস্তূপের মতোই শান্ত এবং কোলাহলমুক্ত। 1967 সালে ভুটানের রাজমাতা এই স্তূপটি প্রতিষ্ঠা করেছিলেন। মনাস্ট্রি দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হ্যামেচু সাসপেনশন ব্রিজটি দেখতে, যেটির দূরত্ব এখান থেকে প্রায় 9.2 কিলোমিটারের মতো। ভুটানের এই রাস্তা দিয়ে আমাদের যেতে যেতে মনে হচ্ছিল আমরা যেন ভারতের সিকিমেই রয়েছি। রাস্তাঘাট ঝকঝক করছে, গাড়ি অযথা হর্ন দেয় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এই ভুটান। ওই যে ওপরে বোর্ডটিতে লেখা দেখা যাচ্ছে হ্যামুচু ব্রিজ, এখান থেকে আরো 7 কিলোমিটার। তবে তোরসা নদীর বিস্তীর্ণ চর জুড়ে বিশাল কনস্ট্রাকশনের কাজ চলায় এই অঞ্চলের রাস্তার কিছুটা অংশ বেশ বেহাল ছিল। সকালবেলা আমরা যে কুয়াশাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলাম, সেই কুয়াশা কিন্তু এখনো আমাদের পিছু ছাড়েনি। আর 4 কিলোমিটার পথ গেলেই আমরা পৌঁছে যাব হ্যামেচু সাসপেনশন ব্রিজটার কাছে। হেঁকে বেঁকে পাহাড়ি রাস্তা ধরে ফাইনালি আমরা এসে পড়েছি ব্রিজটির কাছে। রাস্তার ডান দিকে রয়েছে ভুটানের উঁচু পাহাড়গুলি, আর বাঁ দিকে গভীর খাদের মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তোরসা নদী। সবার মতোই আমরাও আমাদের গাড়িটিকে রাস্তার ধারেই পার্ক করেছিলাম। সামনে বড় ব্রিজটির পাশেই যে ঝুলন্ত ব্রিজটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে হ্যামেচু সাসপেনশন ব্রিজ। আর ওই যে নিচে দেখুন খরস্রোতা তোরসা নদী বয়ে যাচ্ছে। এখানে মনে হয় রিভার র্যাফটিংও হয়ে থাকে। নিচে একটি রিভার র্যাফটিং এর বোর্ড দেখা যাচ্ছে। আমরা দুজনেই যাচ্ছি এখন বৃষ্টির দিকে, এই ঝুলন্ত ব্রিজে একবারটি উঠবো বলে। কত মানুষের ভিড় দেখেছেন, কেউ ফটো তুলছে, কেউ বা আবার রিল বানাচ্ছে। আমরা অলরেডি হ্যাঙ্গিং ব্রিজে উঠে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি। জাস্ট নদীটা জাস্ট আমার নিচে, একদম পায়ের নিচে প্রচন্ড স্রোতে বয়ে চলেছে। ব্রিজটা কিন্তু রিয়েলি একটু একটু করে তুলছে। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর খুব ঠান্ডা হাওয়া, চিলিং একটা হাওয়া বইছে। ফুনসিলিং এবং সামসেকে যুক্ত করা এই হ্যামেচু সাসপেনশন ব্রিজটি যেমন সুন্দর তেমনি অ্যাডভেঞ্চারাস। 175 মিটার এই ঝুলন্ত ব্রিজটিতে হাঁটাহাঁটি করলে সেটি রীতিমতো হেলদোল করে। নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তোরসা নদী। হাওয়ায় ফরফর করে উঠছে শান্তির পতাকা। ওইখান থেকে স্টার্ট করেছিলাম, পুরো নদীর উপর দিয়ে আমরা ব্রিজটা দিয়ে এই পারে চলে এসেছি।
ওই যে দূরে আমাদের গাড়িটি দাঁড় করানো আছে। অলরেডি আমরা এই সাসপেনশন ব্রিজ ক্রস করে হেপাশে চলে এসেছি, মানে এখন রয়েছি আমরা সামসেতে। ভারতের বর্ডার পেরিয়ে ফুনশিলিং শহরটিকে দিনে দিনে দেখে ফিরে যেতে চাইলে সেইটুকু আসারই পারমিশন থাকে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে সামনেই হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টের ওইদিকে যেতে হলে আপনাকে আপনার পাসপোর্ট, হোটেল বুকিংয়ের ডিটেলস সমস্ত কিছু দেখাতে হবে। সাসপেনশন ব্রিজের পাশ দিয়ে এইরকম একটি রাস্তা চলে গেছে রিভার বেডে। চলে এসেছি রিভার বেডে তোরসা নদীকে আরো কাছ থেকে দেখব বলে। উপরের ওই সাসপেনশন ব্রিজে একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম। ব্রিজের ঠিক পাশের ওই রাস্তাটা দিয়ে আমরা নিচে নেমে এসেছি। কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রেডি হচ্ছিল রিভার র্যাফটিংয়ে যাবে বলে। চলুন তোরসা নদীকে একটু কাছ থেকে ছুঁয়ে দেখে আসি। এপাশে যে বাচ্চাগুলো রিভার র্যাফটিংয়ের জন্য রেডি হচ্ছিল তারা এতক্ষণে র্যাফটিংয়ের বোটে উঠে পড়েছে। আপনারা যারা এই অ্যাডভেঞ্চারাস স্পোর্টটি পছন্দ করেন তারা এখানে এসেও রিভার র্যাফটিংয়ের এই এক্সপিরিয়েন্স কিন্তু অনায়াসেই নিতে পারেন। আমাদের আর দেরি করলে চলবে না, এবার ফিরতে হবে। ঠিক 4:14 নাগাদ আমরা ওখান থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের ঘড়িতে 4:14 বাজলেও ভুটানে কিন্তু তখন প্রায় 4:45 মতো বাজে। ভুটান প্রতিবেশী দেশ হলেও পেট্রোলের দাম আমাদের দেশের চেয়ে অনেকটাই সস্তা। এখানে 1 লিটার পেট্রোলের দাম মাত্র 60 টাকা। চলে এসেছি আমরা আবার সেই ভুটান গেটের সামনে। এবার শুধু ভুটান থেকে আমরা আমাদের নিজেদের দেশে ফিরে আসব। যে প্রসিডিওরে আমরা ভুটান দেশটিতে ঢুকেছিলাম বেরোনোর সময়ও কিন্তু সেম প্রসিডিওরই থাকে। তবে এক্ষেত্রে আমাদের দেশের সীমান্তরক্ষীরা এই প্রসিডিওরটা করে থাকেন। জয়গাঁও ক্রস করে আমরা এখন অনেকটা রাস্তায় চলে এসেছি। ঘড়িতেও প্রায় ওই 5:30 মতো বাজে। আর এদিকে ওয়েদারের অবস্থাটা একবার দেখুন, কুয়াশা যেন আরো ঘন হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওটি আমার অনেকটাই বড় হয়ে গেছে, তাই এই ভ্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওরই কন্টিনিউশন থাকবে আমার নেক্সট ভ্লগেও। ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভ্লগে।